গাজায় যা ঘটছে তা দেখে অনেকের মনেই এখন একটা বড় প্রশ্ন। বিশ্বের সর্বোচ্চ শান্তিরক্ষী সংস্থা জাতিসংঘ এটা কি আসলেই ক্ষমতাহীন, নাকি এর গঠনটাই এমনভাবে করা হয়েছে যে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে এটা ব্যর্থ হতে বাধ্য? চলুন এই বিশ্লেষণটিতে আমরা জাতিসংঘের একদম ভেতরের কিছু কাঠামোগত দুর্বলতা খতিয়ে দেখি। এই কথাটা কিন্তু কোনো সাধারণ মানুষের নয়, জাতিসংঘেরই একজন প্রাক্তন উচ্চপদস্থ কর্মকর্তার। তার এই উক্তিটা আসলে পুরো বিষয়টার ভয়াবহতা তুলে ধরে। এটা এখন আর শুধু একটা সংকট নয়, বরং জাতিসংঘের জন্য একটা অগ্নি পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে, যা সংস্থাটির অস্তিত্ব আর কার্যকারিতার মূল ভিত্তিকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। তো জাতিসংঘের এই জটিল পরিস্থিতিটাকে ধাপে ধাপে বোঝার জন্য আমরা এই ৬টা মূল বিষয় খতিয়ে দেখব। এর কাঠামোগত পরীক্ষা থেকে শুরু করে সংস্কারের জরুরি আহ্বান পর্যন্ত সবকিছুই থাকবে আমাদের আলোচনায়। আচ্ছা, তাহলে চলুন প্রথম অংশটা দিয়েই শুরু করা যাক। গাজার বর্তমান পরিস্থিতিকে শুধু একটা বিচ্ছিন্ন সংঘাত হিসেবে দেখলে কিন্তু চলবে না, বরং এটা বৈশ্বিক শাসনের জন্য একটা ওয়াটারশেড মোমেন্ট, মানে এমন একটা মুহূর্ত যা পুরো ব্যবস্থার দিক পরিবর্তন করে দিতে পারে। পাওয়া যায়, বিশেষজ্ঞরা এই পরিস্থিতিকে এতটাই গুরুত্বপূর্ণ মনে করছেন যে একে বলছেন গণহত্যার পাঠ্যপুস্তকে উদাহরণ। এটা কিন্তু শুধু একটা ব্যর্থতা নয়, বরং এটা জাতিসংঘের ভেতরের সিস্টেমে যে একটা গভীর ফাটল ধরেছে তারই একটা স্পষ্ট ইঙ্গিত, যেখানে সংস্থাটা তার মূল লক্ষ্য অর্থাৎ মানবতা রক্ষা করতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে। এই যে সিস্টেমটা ভেঙে পড়ছে, তার মূলে কি আছে? চলুন এবার আমরা জাতিসংঘের অক্ষমতার সেই মূল কারণটার দিকে নজর দিই। নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্যের হাতে থাকা ভেটো ক্ষমতা। ভেটো মানে কি? খুব সহজ কথায় এটা হলো চূড়ান্ত না বলার ক্ষমতা। ধরুন নিরাপত্তা পরিষদের বাকি ১৪ জন সদস্য কোনো একটা প্রস্তাবে একমত, কিন্তু এই ৫টা দেশের যে কোনো একটা দেশ যদি বলে না, তাহলে সেই প্রস্তাব ওখানেই বাতিল। এটাই ভেটো। এই স্লাইডের ডেটাটা একবার দেখুন, বেশ ইন্টারেস্টিং। জাতিসংঘের শুরু থেকে ৩২০ বারেরও বেশি ভেটো ব্যবহার হয়েছে। ঐতিহাসিকভাবে রাশিয়া মানে সোভিয়েত ইউনিয়ন সহ সবচেয়ে বেশিবার এটা ব্যবহার করেছে। কিন্তু মজার ব্যাপার হল ১৯৭০ সালের পর থেকে ছবিটা একদম পাল্টে যায়। তখন থেকে সবচেয়ে বেশি ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র, আর তার একটা বড় অংশই ছিল ফিলিস্তিন সংক্রান্ত প্রস্তাবগুলোকে থামিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, এবার একটা খুব পরিচিত শব্দ নিয়ে কথা বলা যাক, ডাবল স্ট্যান্ডার্ডস বা দ্বৈত নীতি। দুটো সমসাময়িক বড় সংকটের দিকে তাকালেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। এই স্লাইডটা দেখুন। দুটো সংকটে আন্তর্জাতিক প্রতিক্রিয়ার মধ্যে আকাশ পাতাল তফাত। একদিকে ইউক্রেনের জন্য বিলিয়ন ডিলিয়ন ডলারের সাহায্য, রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা, আর অন্যদিকে ফিলিস্তিন, দশকের পর দশক ধরে রাজনৈতিক অচলাবস্থা। একদিকে ইউক্রেনকে গণতন্ত্রের রক্ষাকবচ বলা হচ্ছে, আর অন্যদিকে ফিলিস্তিনিদের দুর্ভাগ্যে যেন একটা স্বাভাবিক বাস্তবতা হিসেবেই মেনে নেওয়া হয়েছে। অক্সফ্যামের এই গ্রাফিকটা দেখলে তো আরও অবাক হতে হয়। তাদের ডেটা বলছে গত ১০ বছরে দক্ষিণ সুদানের ওপর ৭৯টা, আর ইউক্রেনের ওপর ৪২টা রেজলিউশন পাস হয়েছে, আর ফিলিস্তিনের ওপর মাত্র ৪টা। এই সংখ্যাটাই তো বলে দেয় রাজনৈতিক মনোযোগের ফারাকটা আসলে কোথায়। আর ভাববেন না যে এই দ্বিমুখী নীতিটা নতুন কিছু। এটা জাতিসংঘের ইতিহাসে বারবার ফিরে এসেছে, বিশেষ করে যখন মুসলিম জনগোষ্ঠীর সুরক্ষার প্রশ্ন উঠেছে। চলুন কিছু ঐতিহাসিক উদাহরণ দেখা যাক, যা এই প্যাটার্নটাকে আরও স্পষ্ট করে তুলবে। স্রেব্রেনিৎসা, কাশ্মীর থেকে শুরু করে রোহিঙ্গা সংকট পর্যন্ত ইতিহাস জুড়ে একটা উদ্বেগজনক প্যাটার্ন কিন্তু স্পষ্ট। যেমন ধরুন স্রেব্রেনিৎসার কথা, জাতিসংঘই সেটাকে নিরাপদ এলাকা ঘোষণা করেছিল, আর সেখানেই ৮,০০০-এর বেশি মানুষকে হত্যা করা হলো। কিংবা কাশ্মীরের কথা ভাবুন, ৭৫ বছর পার হয়ে গেল, গণভোটের প্রস্তাব এখনও কাগজেই রয়ে গেছে। আর রোহিঙ্গা সংকটের পর তো জাতিসংঘ নিজেই স্বীকার করতে বাধ্য হয়েছে যে তাদের সিস্টেমে বড় ধরনের গলদ ছিল। এই টেবিলটা দেখুন, সিরিয়া, ফিলিস্তিন, ইয়েমেন, মালি, প্রায় প্রতিটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে যখনই কোনো সমাধান আনার চেষ্টা হয়েছে, রাশিয়া, চীন বা যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে তা আটকে গেছে। মানেটা পরিষ্কার, নিরাপত্তা পরিষদে মানবতার চেয়ে ভূরাজনৈতিক হিসাবনিকাশ অনেক বেশি গুরুত্ব পায়। তো এত সব ব্যর্থতার মূল কারণটা আসলে কি? সমস্যাটা হলো জাতিসংঘের পুরো ডিজাইনটাই অনেক পুরনো, যা এখনকার বিশ্বের বাস্তবতার সাথে একদমই খাপ খায় না। জাতিসংঘের সবচেয়ে পাওয়ারফুল বডি কোনটা? নিরাপত্তা পরিষদ। আর এটা তৈরি হয়েছিল ১৯৪৫ সালের পৃথিবীর কথা মাথায় রেখে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জয়ী দেশগুলোকে নিয়ে। কিন্তু পৃথিবী তো আর ১৯৪৫-এ থেমে নেই, তাই না? নতুন নতুন শক্তির উদ্ভব হয়েছে, কিন্তু সেই পুরনো কাঠামোই রয়ে গেছে। ভেটো তো আমরা সবাই জানি, কিন্তু এর আড়ালে আরও একটা ক্ষমতা আছে, যেটাকে বলে পেন হোল্ডিং। মানে কলমটা কার হাতে, কোন বিষয়ে প্রস্তাব লেখা হবে, কি লেখা হবে, সেটা ঠিক করে দেয় মূলত ৩টে দেশ।
আমেরিকা, ব্রিটেন আর ফ্রান্স। সোজা কথায়, খেলা শুরুর আগেই তারা নিজেদের মতো করে নিয়ম বানিয়ে নেয়। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। প্রায় 67% মানে 3 ভাগের 2 ভাগ ক্ষেত্রেই এই P3 দেশগুলো প্রস্তাবনা লেখে। তার মানে কি দাঁড়ায়? বিশ্বের বেশিরভাগ সংকটের সমাধান তাদের নিজেদের স্বার্থ দেখেই তৈরি করা হয়। এত কিছু জানার পর প্রশ্ন আসে, তাহলে উপায় কি? জাতিসংঘের ভবিষ্যৎ কি? চলুন আমাদের আলোচনার শেষ অংশে আমরা এটাই বোঝার চেষ্টা করি। অক্সফ্যামের এই কথাটা কিন্তু একদম কোর সমস্যাটা তুলে ধরেছে। যারা নিজেরাই খেলোয়াড় তারা আবার রেফারি হয় কিভাবে? এটা তো সরাসরি একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আর ঠিক এই কারণে পুরো সিস্টেমটার উপর থেকে বিশ্বাসটাই উঠে যাচ্ছে। তাহলে সমাধান কি হতে পারে? বিশেষজ্ঞরা বেশ কয়েকটা পথের কথা বলছেন, যেমন গণহত্যা বা মানবাধিবিরোধী অপরাধের মতো ভয়াবহ পরিস্থিতিতে ভেটো দেওয়ার ক্ষমতা তুলে নেওয়া হোক। নিরাপত্তা পরিষদে আফ্রিকা বা লাতিন আমেরিকার মতো অঞ্চলের জন্য স্থায়ী আসন দেয়া হোক। আর ওই যে পেন হোল্ডিংয়ের কথা বললাম, সেই ক্ষমতাটা কোনো নিরপেক্ষ সংস্থার হাতে তুলে দেয়া হোক। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই, জাতিসংঘ কি সময়ের সাথে নিজেকে বদলে নিতে পারবে, নাকি ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে ইতিহাসের পাতায় হারিয়ে যাবে, ঠিক যেমনটা হয়েছিল লিগ অব নেশনসের ক্ষেত্রে? এর উত্তরের উপরেই কিন্তু নির্ভর করছে আমাদের সবার ভবিষ্যৎ। বৈশ্বিক ব্যবস্থার চেহারাটা কেমন হবে